আবার আমরা দ্বিতীয় পর্বে ফিরে এলাম। অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব। তা মেটারনিক কি বলল, যে যাতে মেটারনিক পদ্ধতি আমরা আগে রেখেছিলাম, যে ইউরোপ থেকে ফরাসি বিপ্লব প্রসিদ্ধ স্বাধীনতা সাম্য মৈত্রী আদর্শকে দূর করার জন্য মেটারনিক একটা পরিকল্পনা। মেটারনিকটা খুব ভুল করে বসলো একটুখানি। কি বলল, যে রাজা আভিজাত্যরা হলো সভ্যতার মূল ধারক বাহক, সমাজের মূল চালুক্য শক্তি। রাজা এবং আভিজাত্য বড় লোকরা এরাই নাকি সমাজের মূল চালুক্য শক্তি, তা এদেরকে বাদ দেওয়া যাবে না, এরাই উঁচু পদগুলিতে থাকবে। মেটারনিকে ভাবনায় জন্ম নিল এটাই। বেশ, এর ফল কিন্তু পেতে হয়েছিল। দেখো পরের পথ একবার দেখিনি, এইখানে বলছে দেখো মেটারনিক কিন্তু সেই পূর্ব আগেকার নীতিকে ধরে রেখেছিল। মেটারনিকের নাকি দূরদর্শিতার অভাব ছিল, চিন্তা করতে ভাবতে পারেনি। মানে অদূরদর্শিতার জন্যই যুগ ধর্মকে বা পুরা অস্বীকার করেছিলেন। তিনি সমকালীন যুগ ধর্মকে কিন্তু পাত্তাই দেননি। অর্থাৎ কালের হাওয়া যেমন চলছে তেমন চলি, কিছু তো গুরুত্ব দিতে হবে যুব সমাজকে, বা সেই পুরনো পদ্ধতি চলে। মেটারনিক এই ভুলটাই করেছিল। সেই জন্যে জুলাই বিপ্লবী তিনি উড়ে গিয়েছিলেন, শেষ হয়ে গিয়েছিলেন এই 48 সালে। দেখিনি, আমরা সেটাই দেখলাম, সেটাই আলোচনা করলাম। দেখো মেটারনিক কী করেছিল, বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো থেকেই কিন্তু বেশিরভাগই বিপ্লবীরা তৈরি হয়, মানে আদর্শবাদী বিপ্লবী। এরা কিন্তু শিক্ষা নিয়ে দেশের সমাজ অবস্থা জানিয়ে নেয়, তারা কিন্তু দল তৈরি করে। সেই জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য গুপ্তচর লাগিয়ে দিয়েছিল। এটা ঠিক নয়। শ্রেণীকক্ষে গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল, আবার যাতে বিদেশি পর্যটকরা অস্ট্রিয়া প্রবেশ করতে না পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছিল। বিদেশি শক্তি সাহায্য পেয়ে গেলে তো তারা আবার বেশি উৎসাহ হয়ে পড়বে। সংবাদপত্রে বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছিল, যে সে খবর লিখতে পারবে না। দেখো নিচে লেখা আছে। তো মেটারনিক কিন্তু এইগুলোর প্রতি নজর দিয়েছিল। কি হলো, জার্মানি মেরিনিচ শহরে একটা বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা, মেরিনিচ শহরে একটা গোয়েন্দা দপ্তর গড়ে তোলে মেটারনিক। এইভাবে জাতীয়তাবাদী ভাবধারা দমনের লক্ষ্যে জারি করেছিলেন কার্লসবার্গ ডিগ্রি। কার্লসবার্গ ডিগ্রি কিন্তু মেনলি জার্মান বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রদের বিশাল আন্দোলন হয়েছিল, সেইখানে মানে এই ডিগ্রিটা চালু করেছিল 19 সালে, 1819। কত সালে ক্ষমতায় বসেছিল? 15 সালে। দেখো 4 বছরের মাথায় কিন্তু তাকে এটা জারি করতে হয়েছে। আমি এখানটা আলোচনার মধ্যে যাচ্ছি না, এখানটাতে আগে বলে দিলাম তিনি দূরদর্শিতার বড় অভাব ছিল বলেই কিন্তু ঘটনাটা ঘটলো। ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল কত সালে? নিশ্চয়ই যে সালে 48 সালে মারা যাবে, অর্থাৎ মেটারনিক যুগটা মনে রাখলে এটা হয়ে যাবে। 48 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল। এই জুলাই বিপ্লব বলেছিল, এটাকে ফেব্রুয়ারি বিপ্লবে কিন্তু তার দিয়ে বলেছে স্পেন এটাতে কিন্তু সলিল সমাধি, ফেব্রুয়ারি বিপ্লবের ফলে কিন্তু তার সলিল সমাধি ঘটেছিল। তাহলে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে মেটারনিক এখানে শেষ, আর জুলাই বিপ্লব হবে এই ফ্রান্সে, আবার বিপ্লব। তাহলে মেটারনিকের জমানা আমরা পড়ে নিলাম, মেটারনিকের কিছু ভুল আমরা জেনে নিলাম। তাহলে আমাদের খুব সহজ হয়ে গেল মেটারনিক ব্যবস্থাটা বা অস্ট্রিয়ার কথা জানতে। চলো আমরা ফ্রান্সে যাই। অস্ট্রিয়ায় আর ফিরে আসবো না, আমাদের ঐক্য নিয়ে এটা আসবে না, আমাদের এবার ফ্রান্সে যাব। ফ্রান্সে জুলাই রাজতন্ত্র নামে জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত জুলাই রাজতন্ত্র। 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে একটা জুলাই বিপ্লব হয়েছিল। 30 খ্রিস্টাব্দে এর মাঝি শুধু কি পরপর হবে, এক দেশে হচ্ছে আবার এই দেশেও হতে পারে। জুলাই ওটা 48 সালে শেষ হয়ে গিয়েছিল, জুলাই 30 সালে হয়েছিল।
দেখো এখানটা পড়ে নেবে যে কতটা কঠিন মানে ভাবে এই আন্দোলনটা হয়। দশম চার্লস বেশ কিছু দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ অষ্টাদশ লুইস চলে গেছে। অষ্টাদশ লুইস যখন ছিল, এখানটা আবার পড়ে দিই তাহলে আরও ভালো লাগবে। দেখো আমরা দেখলাম সেই ভিয়েনা সম্মেলনে অষ্টাদশ লুইকে বসানো হয়েছিল ফ্রান্সের শাসক হিসেবে, তাই তো? জটিল হয়ে উঠেছিল পরিস্থিতি। প্রজা স্বার্থবিধি দরুন তার শাসনকালের শেষের দিকে প্রজারা তার প্রতি বিদ্রুপ হয়ে উঠেছিল। তিনি উদারনৈতিক রাজতন্ত্র প্রতিষ্ঠাতার লক্ষ্যে এক সাংবিধানিক সনদ জারি করেন। এই সনদে বলা হয় ব্যক্তিগতভাবে আদালতে কাউকে বিচারাধীন করা যাবে না, বা মন্ত্রীরা কেবলমাত্র জাতীয় প্রতিনিধি সভার দ্বারা অভিযুক্ত হবেন। আইনসভা দুটো কক্ষ ছিল, আইন প্রণয়ন করলেও রাজা তা গ্রহণ করতে বাধ্য নয়। মানে আইনসভারা আইন প্রণয়ন করছে, কিন্তু রাজা সেটাকে নিতেও পারে, নাও পারে। এই সমাজে আরও বলা হয় প্রতিনিধিরা সবাই অনুমতি দিয়ে কার্যকর নিয়ে কর নির্ধারণ করবে। বাৎসরিক 300 ফ্রাঙ্ক এরকম একটা মানে শুধুমাত্র ভোট অধিকার পাবেন, অর্থাৎ যারা 300 ফ্রাঙ্ক কর দেন আর কি, তারাই কিন্তু ভোট দিতে পারেন। দেখো পরবর্তী শাসক দশম চার্লস বেশ কিছু দমন নীতি গ্রহণ করেছিলেন। পরবর্তী নির্বাচন প্রতিনিধি সভা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী এইখানটা পড়ে নেবে, অনেকটা সময় লেগে যাবে। মানে দশম চার্লসকে সরাবে আর কি। তো দশম চার্লসকে সরিয়ে দিয়ে সেই অলিয়েন্স রাজবংশ লুই ফিলিপসকে ফ্রান্সের রাজা ঘোষণা করল। তাহলে আমরা দেখলাম আমি রাষ্ট্র বলার দিন শেষ হয়ে গেছে। লুই বংশ তার নেই। লুই বংশর পরেও হয়েছিল দশম চার্লসকে বসিয়েছিল, অলিয়েন্স বংশীয় রাজবংশ সৃষ্টি হলো। লুই ফিলিপসকে ফ্রান্সের রাজা করল। তাহলে আমরা বললাম জুলাই রাজ বিপ্লবের মধ্যে দিয়ে সমাপ্ত হলো ফ্রান্সের লুই বংশ। রাজা রামমোহন রায় এই বিপ্লবটাকে সমর্থন জানিয়েছিল। খুব প্রশ্নে পড়ে রাজা রামমোহন রায় কোন বিপ্লবকে সমর্থন জানিয়েছিল জুলাই 26 থেকে 29 জুলাই। তাহলে আমরা ফ্রান্সের কথা জানলাম। এবার জানবো আমরা ফ্রান্স ও ইউরোপের মধ্যে একটা যে ভাব মানে একটা সংঘাত সৃষ্টি হয়েছিল সেই কথাটা এখানে আলোচনা করেছি। আমরা একটুখানি এই আলোচনাটা বাদ দিয়ে লাস্টের দিকে ফিরে আসবো, তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই। এই ইটালির সম্পর্কে একটু জেনে নিই। এটা যখন জানবো পুরোপুরি, এইখানটা তো ইটালির ঐক্যটা আমরা জেনে নেব। মাঝখানটা জার্মানটা বাদ হবে। জার্মানটা যখন জানবো, জার্মানের ঐক্যটা জেনে নেব, তাহলে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। এখন চলে যাই এই ইটালি, ছোট্ট একটা দেশ। দেখো এখানে দিয়ে দেখো সাভাই রাজবংশ, পিডমন্ট এবং সার্ডিনিয়া, লম্বার্ডি, ভিনিসি, এই জায়গাগুলো দেখে নাও। আমি ইটালিটা এরকম এঁকেছি, এখানে বলেছিলাম পিডমন্ট, সার্ডিনিয়া, এই জায়গাগুলো দেখিয়েছিলাম। সাভাই রাজবংশটা থাকে, ফিরিয়ে দিয়েছিল ভিয়েনা সম্মেলনে, ওরাই নাকি শাসন করবে। এখন দেখিনি ইটালিতে ভূমধ্যসাগরে বন্দি নামে একটা পরিচিত ছিল, অর্থাৎ কেউ কেউ বলতো ইটালিগুলো কোন দেশ আছে নাকি, এটা ভৌগোলিক সংজ্ঞা। দেখো সার্ডিনা, পিডমন্ট বাদে ইটালি সমস্ত রাজ্যের ওপরই অস্ট্রিয়া সহ নানা রকম শক্তির প্রভাব ছিল। এই সার্ডিনিয়া, পিডমন্ট ইটালির তো এগুলো। এই বাকি ছাড়া এই যে রাজ্যগুলো দেখছো না, এক একটা রাজ্য সব কিন্তু দখল নিয়েছিল। কেউ অস্ট্রিয়া খানিকটা নিয়েছিল, ফ্রান্স এসে খানিকটা নিয়েছিল, তারপর এই সবাই কিন্তু দখল নিয়ে নিয়েছিল। ইংল্যান্ড খানিকটা নিয়েছিল, কোর্সিকা দ্বীপটা ইংল্যান্ডে ছিল না। তাহলে সেই জন্য বলতো ইটালি বলে কোন দেশ আছে নাকি, শুধু সার্ডিনিয়া, পিডমন্ট, তারা তো সবাই রাজবংশরা শাসন করে। দেখো দেশ আছে কি না জানতে পারবে। বেশ এই সময় একটা জাতীয়তাবাদী আন্দোলন তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় রিসজিমেন্টো। তাহলে এই রিসজিমেন্টো জাতীয়তাবাদী আন্দোলন মানে তৈরি হলো আস্তে আস্তে, অর্থাৎ নবজাগরণ তৈরি হলো। ইটালিকে আমরা ঐক্যবদ্ধ করব, আমাদের ঐক্য ইটালি চাই। কবি, সাহিত্যিক, নাট্যকার এরা কিন্তু সবাই কিন্তু উদ্বৃত্ত হতে লাগলো, লিখতে লাগলো বিভিন্নভাবে।
কাভুর রচিত রিজিমেন্ট পত্রিকা বীজ বপন করেছিল। এখানে পড়বে জাতীয়তাবাদী দল তৈরি হলেই তো আর হবে না। ইটালিকে ঐক্য আনতে গেলে যেটা তৈরি হয়েছিল, ইয়ং ইটালি নামে একটা দল তৈরি হয়েছিল। তাদের কাজ ছিল ইটালিতে বিদেশি শাসন দমন নীতির প্রতিবাদে কার্বোনারির দল আন্দোলন শুরু করেছিল। কার্বোনারি দলটা কীরকম যেন, এরা খুব খতরনাক দল ছিল, মানুষকে নির্দ্বিধায় মারতে পারত, কাটতে পারত এই দলের লোকেরা। তো কার্বোনারি দলের নেতা ছিলেন জোসেফ মাৎসানি। এরা কিন্তু স্বাধীনতার জন্য চেষ্টা করছিল, মানে বিদেশি শাসন এবং দমন নীতির প্রতিবাদে। ওরা বিদেশিরা বিভিন্নভাবে অত্যাচার করত ওখানকার মানুষগুলোকে, আমাদের যেমন ইংরেজরা করত। কার্বোনারি দলের নেতা ছিলেন জোসেফ মাৎসানি। তিনি আস্তে আস্তে এই জোসেফ মাৎসানি কার্বোনারি দলের ধ্বংসাত্মক কাজের প্রতি আস্থা হারালো, বলে না, এতভাবে মানুষকে মারলে হবে না, আমাদের একটা দল তৈরি করতে হবে। ইয়ং ইটালি, নব্য ইটালি নামে একটি দল গঠন করলো। অর্থাৎ আরও কিছু ভালো মানুষদের নিল যে আমরা ইয়ং ইটালি, আমরা একটা ভালো পতাকা তৈরি হলো। বললো সমগ্র ইটালির জন্য আমরা লড়াই করব, একটুখানি ইটালির অংশ নেবো এর জন্য আমাদের লক্ষ্য নয়, আমাদের ইটালিটা সমগ্র ইটালি চাই। পতাকা তৈরি হলো। পতাকার একদিকে লেখা ছিল স্বাধীনতা, ঐক্য, অন্যদিকে লেখা ছিল গণতন্ত্র, সাম্য, মানবতা। খুব ইম্পর্টেন্ট, পতাকা দুদিকে দুটো লেখা ছিল। দেখো কীভাবে ঐক্যটা আনছে। ওরা প্রথম লড়াই করেছিল। একমাত্র ইটালির মধ্যে কে ছিল? সার্ডিনা, পিডমন্ট সার্ডিনিয়া, যেটা সাভায় রাজবংশরা শাসন করত। মানচিত্র দেখলে ওটাই, পিডমন্ট আর সার্ডিনিয়া ছিল একমাত্র ওখানকার শক্ত, ইটালি একটু অংশ। দেখো এই লোমবার্ডি, ভেনেসিয়া ছিল কিন্তু অস্ট্রিয়ার অধীনে, আর ইটালি বিভিন্ন রাজ্যও ছিল অস্ট্রিয়া প্রাধান্য। আর দক্ষিণে ইটালিতে নেপলস এবং সিসিলি ছিল কিন্তু ফ্রান্সের অধীনে। আমি বললাম না, দেখো নেপলস এবং রোমটাও ছিল ফ্রান্সের অধীনে। তাহলে এইগুলো আছে। আর ভেনেসিয়া, আমরা একটু অন্য মানচিত্রে যাই, ছোট্ট মানচিত্রে যেখানে দেখছিলাম, ভেনেসিয়া, লোমবার্ডি, এটা পোরাসিয়ার সঙ্গী, অস্ট্রিয়ার কাছেই আছে। আমরা দেখে নিয়েছিলাম মানচিত্রটা, এখানেই অস্ট্রিয়া, অস্ট্রিয়ার কাছেই আছে, এ দখল নিয়ে নিয়েছে। আর এমনিতে তো সব জায়গাতে ওদের ছড়িয়ে ছিটিয়ে ছিল, প্রায় জায়গাগুলি দখল নিয়েছিল। তো কী করে আনবে? ওরা প্রথম লড়াই করেছিল নিজেরাই, কিন্তু পারল না। দেখো সেটাই আমরা জানব। জটিল সমস্যা ছিল। রোমে পোপের স্বাধীন অস্তিত্ব নিয়ে ইটালির সমস্যা জটিল করেছিল। পোপরা ওখানে শুধু স্বাধীন নিয়েছে, ওরা আর যুদ্ধ করতেও চাইছে না, ওদেরকে নিয়ে একটু কাজ করতে হবে। জেরুজালেম তো রোম, সেই দেশে জন্মগ্রহণ করেছিল। বেশ, দেখো প্রথমে সন্ত্রাস, গুপ্ত হত্যা, বিপ্লবের মাধ্যমে ইটালির সমস্যা সমাধান করতে চেয়েছিল, মানে গুপ্ত সমিতি ছিল, তৈরি হয়েছিল। এ উল্লেখ ছিল কার্বোনারি, জ্বলন্ত আগ্নেয়কারী, এটা প্রথমে এইভাবে চেষ্টা করেছিল। তারপরে যেটা নবজাগরণ এবং রিজুমেন্টো প্রচার শুরু করেছিল। তারপর দেখো ইটালির জাতীয় প্রাণপুরুষ বলা হয় মাৎসানি, জোসেফ মাৎসানিকে বলা হয়। তিনি ইয়ং ইটালি দল গঠন করলেন, কিন্তু ইটালি শেষ পর্যন্ত ইয়ং ইটালি কিন্তু ব্যর্থ হলো। অর্থাৎ একা কিছু করতে পারছে না। অর্থাৎ অস্ট্রিয়াকে বিতাড়িত করতে হবে। অস্ট্রিয়াকে না তাড়াতে পারলে আমরা ভেনেসিয়া পাবো না। কীভাবে পাবো? বৈদেশিক সাহায্য চাই। বৈদেশিক শক্তি সাহায্য না হলে ইটালি ঐক্য আসবে না, আমরা একা লড়াই করে পারবো না। কি হলো ঘটনাটা দেখো। এইখানে সার্ডিনা পিডমন্টের প্রধানমন্ত্রী ছিল কাভুর। মাৎসানি পন্থী গ্যারিবোল্ডের নেতৃত্বে ইটালি ঐক্য প্রচেষ্টা শুরু হয়েছিল, কিন্তু তাও আন্দোলন সফল পারল না। বুঝে গেল এই আন্দোলনকে সফল করতে গেলে বিদেশি সাহায্য প্রয়োজন, অপরিহার্য। তাহলে বিদেশি সাহায্য কীভাবে নেবে? কোনো দেশকে তো বললে এগিয়ে আসবে না। হলো কি দেখো, 3টে যুদ্ধ হবে, আর একজনকে দিকে সাহায্য করবে আর নিজের কাজটা গুছিয়ে নেবে।
বলেছে এই সময় দক্ষিণে বলেছে অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, ইটালির বিরুদ্ধে শুরু হয়েছে। এই সময় দক্ষিণে ইটালির নেপলস এবং সিসিলিতে মুক্তিযুদ্ধের গ্যারিবল্ডি দখল নিয়েছিল কিছুটা। দেখো এইবার রোম, এইখানে একটা যুদ্ধ শুরু হয়েছিল। হ্যাঁ, রোম এবং ভেনেসিয়া ছাড়া নিজেদের মধ্যে কিছুটা এগিয়ে ছিল, এখানটা পলি পাবে। তার আশঙ্কা হয় পোপের রাজ্য যদি আক্রমণ করি, দখল নিজে নিয়ে চলে যাচ্ছে, এবং পোপের রাজ্য অথবা রোম যদি আক্রমণ করে তাহলে কিন্তু ফ্রান্স কামড়ে ধরবে, এখান থেকে সরে যাও নাহলে আমরা মারব। অনেকটা জায়গা দখল নিয়েছে সাডিনা পিডমন্টের সাহায্য নিয়ে, তার গ্যারিবল্ডের সাহায্য নিয়ে। দেখো এইখানে নেওয়ার আগে কিছুটা জায়গা মুশকিল আছে। অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল, পারে নাই, বলেছিল না পারবে না। অস্ট্রিয়ার সঙ্গে কার যুদ্ধ শুরু হয়েছিল? ফ্রান্সের। অস্ট্রিয়ার ফ্রান্স যুদ্ধ শুরু হয়েছে। এই অস্ট্রিয়া আর ফ্রান্স। বলো ইটালি কার পক্ষ নেবে? স্যার ইটালি কিন্তু ফ্রান্সের পক্ষ নেবে, কারণ ওদের লক্ষ্য হচ্ছে অস্ট্রিয়াকে এখান থেকে সরানো, আমাদের দেশ থেকে সরানো। চুক্তি করে ফেললো, দেখো তোমাদের সঙ্গে আমরা যোগ দেব, কিন্তু যুদ্ধে জিতে গেলে আমাদের কোন দুটো পাবো? লম্বার্ডি এবং ভেনিসিয়া আমাদের দিতে হবে, কারণ যে দুটো অস্ট্রিয়া দখল করে আছে। বলে হ্যাঁ হ্যাঁ পাবে। যুদ্ধ হতে হতেই হঠাৎ মাঝখানে যুদ্ধ থামিয়ে বললেন না, তোমরা শুধু ভেনিসিয়া পাবে। মানে দেখো এখানে দিয়েছি লম্বার্ডি পাবে, ভেনিসিয়া পাবে না। বেশ, তাই নিয়ে সন্তুষ্ট হলো। যে তারপর ওদের একটু শক্তি, সেই সময় তো শক্তি পেয়ে গিয়েছিল। ফ্রান্সকে তো বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক, অস্ট্রিয়াকে তাড়িয়ে ফেললো, অনেকটা জায়গা পেয়ে গেল। শুধু পেলো না, কি বলছে ভেনিসিয়া, দাও এইখানটা, রোম আর ভেনিসিয়াটা দুটো পেলো না। ভেনিসিয়া পেয়ে যেত, দিল না। রোমটা তো রাজধানী, পেয়ে গেলেই তো হয়ে যাবে। দেখো এইবার কি হলো, এই পোরাসিয়ার সঙ্গে ফ্রান্সের যুদ্ধ শুরু হলো। দেখিনি এইখানটা পাবো, অস্ট্রিয়ার সঙ্গে পোরাসিয়া যুদ্ধ বাঁধলে ইটালি যুদ্ধ। হ্যাঁ, আমি একটুখানি মিস করলাম, ফ্রান্সের সঙ্গে নয়, এই পোরাসিয়া আর অস্ট্রিয়া। বলো কার সঙ্গে এবার ইটালি যোগ দেবে? স্যার পোরাসিয়ার সঙ্গে। কারণ হচ্ছে আমরা একটুখানি দেখিনি, 1966 সালে অস্ট্রিয়া এবং সঙ্গে পোরাসিয়া যুদ্ধ পারলে ইটালি যুদ্ধে পোরাসিয়া পক্ষ নেয়, ভেনিসিয়া লাভ হলো, ভেনিসিয়াটাকে আদায় করে ফেললো। এই তো আর দিল না, ভেনিসিয়াটা দিল না। সেই জন্য ভেনিসিয়াটা এর সঙ্গে যখন যুদ্ধ যোগ দিল, এর সঙ্গে যখন যুদ্ধ লাগলো, তখন কিন্তু ভেনিসিয়াটা পেয়ে গেল। পোরাসিয়া জয়লাভ করলো, অস্ট্রিয়া হেরে গেল, এরা কিন্তু ভেনিসিয়া পেয়ে গেল। দেখো এখানে লম্বার্ডি এবং ভেনিসিয়া দুটোই পেয়ে গেল। লম্বার্ডি ফ্রান্সের পক্ষে যোগ দিয়ে পেয়ে গেল। এইবার দেখো, প্রথমে বলছে মানচিত্র না দেখলে হবে না, আবার একবার যুদ্ধ লাগবে পোরাসিয়ার সঙ্গে ফ্রান্সে। পোরাসিয়া আর ফ্রান্স, প্রথমে আমরা দেখেছিলাম কার সঙ্গে কার যুদ্ধ লেগেছিল, অস্ট্রিয়ার সঙ্গে ফ্রান্সের লেগেছিল, দিয়ে পেল লম্বার্ডি। পোরাসিয়ার সঙ্গে অস্ট্রিয়ার লাগলো, পেল ভেনিসিয়া। এবার লাগছে যে পোরাসিয়ার সঙ্গে ফ্রান্সে, সঙ্গে সঙ্গে পোরাসিয়া পক্ষে যোগ দিল, ফ্রান্সকে রোম অ্যাটাক করলো, ফ্রান্সকে বলে সরে যাও, রোমটা পেয়ে গেল। এইভাবে গোটা ইটালি ঐক্য সম্পূর্ণ। লৌহ রক্তনীতি কি না, লৌহ রক্তনীতি হচ্ছে কুটিল কূটনীতি, সেটা বিসমার্ক জার্মানে প্রচলন করেছিল। বিসমার্ক কুটিল কূটনীতি, এটা আমি আলোচনা পরে ভিডিও করে দেবো, আর একটুখানি করলেই হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এগুলো প্রশ্নগুলো এবার নিজেরাই পারবে, একটু দেখে নিন।